হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেক্স ক্লাসেস অ্যান্ড মুক। আমরা আজকে করব ভার্ব। আমাদের এটা চলছে ক্লাস 5। তো এইভাবে ক্লাসটা আগাতে থাকবে এবং আমরা একদম বেসিক থেকে স্টার্ট করেছি এবং বেসিক থেকে আমরা একদম অ্যাডভান্সের দিকে আগাবো। তো তোমরা এর আগের ভিডিওগুলো যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও। আমাদের চ্যানেলের প্লেলিস্টে রয়েছে, ওখানে আমি নাউন, প্রোনাউন, সেন্টেন্স ইত্যাদি আমি আলোচনা করেছি, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের জানা উচিত এবং ওগুলো জেনেই তারপর আস্তে আস্তে সিরিয়ালি আগানো উচিত। তো দেখো, আজকে করাবো হচ্ছে ভার্ব, তাই তো। তার আগে আমি অল্প বলে নিই, আমরা এর আগে শিখেছিলাম নাউন, তাই তো। নাউন শিখেছিলাম, মানে কোনো একটা নাম বোঝালে তখন সেটা হয় নাউন। এবং নামের পরিবর্তে যখন আমরা অন্য কিছু বসাবো, হি, শি, ইটসেলফ, হেন তেন, এসব থাকলে কি হয়ে যাবে, এসব থাকলে কি হবে, প্রোনাউন হবে, তাই তো। আচ্ছা, ভার্ব কি জিনিস? ভার্ব ভার্ব হচ্ছে এমন কোনো শব্দ, এমন কোনো ওয়ার্ড যেটা দিয়ে কোনো কিছু থাকা বা করা বোঝায়, ঠিক আছে। যেমন গো, রান, ওয়াক, টক, এই প্রতিটা মাধ্যমে কি বোঝাচ্ছে, কোনো কিছু, কোনো একটা কিছু করা বোঝাচ্ছে, তাই তো। তাই এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ভার্ব। দেখো, ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মেইন ভার্ব, একটা হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, ঠিক আছে। কি বললাম? ভার্বকে দুই দুই ভাগে ভাগ করা যায়। একটা হয় মেইন ভার্ব বা যাকে আমরা প্রিন্সিপাল ভার্বও বলতে পারি, আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা আমরা বলতে পারি হেল্পিং ভার্ব। ওকে, দেখো, মেইন ভার্ব কোনগুলো? মেইন ভার্ব হচ্ছে সাধারণত যে ভার্বগুলো দিয়ে কোনো ক্রিয়াকে বোঝাচ্ছে, কোনো ক্রিয়া, একদম ক্রিয়া যেটা, সেটাই হচ্ছে মেইন ভার্ব। যেমন দেখো, হি গোস টু মার্কেট। গোস মানে কি, যাওয়া। যাওয়া দিয়ে কি কোনো একটা কাজ বোঝাচ্ছে, তাই গোসটা হলো একটা ভার্ব, ঠিক আছে। হি শি ফ্লাইজ এ কাইট, ঠিক আছে। ফ্লাইজ মানে কি, ওড়ানো। ওড়ানোর মাধ্যমে কি বোঝাচ্ছে, কোনো একটা কাজ বোঝাচ্ছে, তাই তো। তাই ওড়ানোটা একটা হচ্ছে কি, ভার্ব। দেখো, হি স্লিপস, স্লিপস দিয়ে ঘুমানো বোঝাচ্ছে। তো ঘুমানো মানে কি, কোনো একটা ক্রিয়া হচ্ছে, তাই তো, ক্রিয়া হচ্ছে, তাই এটা একটা ভার্ব। হু মেড ইট, এটা কে তৈরি করেছে, তো মেড মানে কি তৈরি করা, তো তৈরি মানে কি কোনো একটা কাজ বোঝাচ্ছে, তো এগুলো হচ্ছে একটা মেইন ভার্ব। বুঝতে পারলে? আমি বললাম দ্য হর্স ওয়াক্স, ঘোড়াটি হাঁটে। তো দেখো, তাহলে এই ওয়াক্সটা কি হবে? ওয়াক্সটা একটা ভার্ব হবে, মেইন ভার্ব হবে, তাই তো। আমি বললাম বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। তো ফ্লাই দিয়ে কী বোঝালাম, একটা ভার্ব বোঝালাম, মেইন ভার্ব বোঝালাম। তো এটা হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্বের মধ্যে পড়ে, ঠিক আছে। তো এই মেইন ভার্বের মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ, ওটা আমি পরে বলবো, ঠিক আছে। আপাতত জেনে রাখো এগুলো হচ্ছে ভার্ব, ঠিক আছে, মেইন ভার্বের মধ্যে পড়ে। তারপর দেখো, তারপর আরেক ধরনের ভার্ব আছে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলি। তো এই অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এটা আমি পরের স্লাইডে একদম বিস্তারিত আমি আলোচনা করেছি। তা আপাতত আমি জাস্ট একবার বলি যে দেখো, দ্য এলিফ্যান্ট ইজ বিগ, ইজটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। আই অ্যাম হ্যাপি, অ্যামটা অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে। তো দেখো, আমি এর পরের স্লাইডে একদম খুব ভালো করে ডিটেলসে অক্সিলারি ভার্বটাকে আমি আলোচনা করেছি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দুটাই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক স্পটিং এরর আসে। দেখো, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, এই অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলবো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, একটাকে বলবো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, ঠিক আছে। দেখো, প্রাইমারির মধ্যে কি আছে? প্রাইমারির মধ্যে বি গ্রুপ আছে, তাই তো, হ্যাভ গ্রুপ আছে এবং ডু গ্রুপ আছে। এবার এই বি গ্রুপের মধ্যে আবার এই এগুলো আছে, হ্যাভের মধ্যে এগুলো আছে, আর ডু এর মধ্যে এগুলো আছে। দেখো, বি গ্রুপ, বি গ্রুপের মধ্যে কি কি আছে?
বি নিচে আছে, ইজ আছে, এম, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো হচ্ছে সব হচ্ছে বি গ্রুপের মধ্যে। ঠিক আছে, যেমন দে আর প্লেয়িং, আর, আরটা কি হয়ে গেল, আরটা হচ্ছে অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি ভার্ব? প্রাইমারির মধ্যে পড়েছে। অক্সিলারি ভার্ব। আমি বললাম যে শি ওয়াজ আনহ্যাপি, শি ওয়াজ আনহ্যাপি মানে সে আনহ্যাপি ছিল। তো ওয়াজটা কি? ওয়াজটা একটা কি? ওয়াজটা একটা অক্সিলারি ভার্ব। তারপর দেখো আমি বললাম যে শি হ্যাজ এ হোয়াইট পাপি ডগ। এই যে সেন্টেন্সটা, এখানে হ্যাজটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব। হ্যাঁ, দেখো হ্যাভ গ্রুপের মধ্যে কি কি আছে? হ্যাভ আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, এগুলো হচ্ছে কি অক্সিলারি ভার্ব। ডু এর মধ্যে কি আছে? ডু, ডাজ, ডিড। তো আমরা এরপরে আরও ডিটেলসে আমি উদাহরণ দিয়ে বোঝাবো। দেখো, আর মডেলের মধ্যে কি কি আছে? মডেলের মধ্যে ক্যান, কুড, মে, মাইট, এগুলো রয়েছে। মডেলটা আমি এর পরের স্লাইডে খুব সুন্দরভাবে আমি বুঝিয়েছি, মানে বোঝাবো। দেখো দেখো প্রাইমারি, যেটা আমি এক্ষুনি বললাম, প্রাইমারির মধ্যে যে তিনটা গ্রুপ আছে। ঠিক আছে, তো এই তিনটা গ্রুপের আমি কিছু উদাহরণ আমি এখানে লিখেছি। দেখো, আই অ্যাম ওয়াচিং ক্রিকেট অন টিভি। তো অ্যামটা কি বললাম? অ্যামটা একটা অক্সিলারি ভার্ব চলে গেল। অনন্যা ইজ এ গুড ড্যান্সার, ইজটা কি হয়ে গেল? একটা অক্সিলারি ভার্ব হলো। ঠিক আছে, দেখো দ্য লেটার্স ওয়্যার রিটেন বাই হিম, এখানে যে এই যে ওয়্যারটা কি হলো? একটা অক্সিলারি ভার্ব হলো। ঠিক আছে, আর এই যে রিটেনটাও কিন্তু একটা ভার্ব, তবে এটা কিন্তু একটা মেইন ভার্বের মধ্যে পড়ে গেছে। ঠিক আছে, কেন? কারণ রিটেন মানে হচ্ছে লেখা, তাই তো? এবং রিটেন মানে রাইট মানে লেখা, রিটেন মানে কি? রিটেন হচ্ছে একটা ভার্বের কি পার্টিসিপেল ফর্ম, ভি3। দেখো, আই হ্যাভ টু সিস্টার্স, আমার দুইটা কি বোন আছে। তাহলে হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। আই ডোন্ট লাইক সুইটস, এই যে ডোন্ট, যেটা বলেছিলাম ডু গ্রুপের মধ্যে আছে, ডু গ্রুপ। ঠিক আছে, এই ডোন্ট দিয়ে কী বোঝায়? এটাও একটা অক্সিলারি ভার্ব। তো বুঝতে পারলে? তো এগুলো হচ্ছে অক্সিলারি ভার্বের একটা উদাহরণ। তো তোমরা একটা কাজ করো, তোমরা যে কোনো একটা ইংলিশ একটা লেখা বের করো, তারপর সেখান থেকে তোমরা অক্সিলারি ভার্ব কোনগুলো ওগুলো অল্প খুঁজে তোমরা নিজেরা প্র্যাকটিস করে নাও। তাহলে কি হবে? তোমাদের মেইন কথা কি, আমি যতটা পড়াবো তার থেকে বেশি তোমাদের অনেক বেশি প্র্যাকটিস করতে হবে নিজেকে নিজে। ঠিক আছে, তাহলে সেটা ইমপ্রুভমেন্টটা ভালো হবে। তারপর দেখো এখন আসি মডেল অক্সিলারি। দেখো মডেল অক্সিলারি আমি বলেছিলাম, মডেল অক্সিলারি থেকে তো প্রচুর মডেল অক্সিলারি মানে রয়েছে, তাই তো? কি কি বলেছিলাম? দেখো, এই যে দেখছো ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শুড, এই যে প্রত্যেকটা এগুলো একটা মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এই প্রত্যেকটার আবার ব্যবহার রয়েছে অনেক। যেমন মে, মে দিয়ে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা যায়, ক্যান দিয়ে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা যায়, এগুলো আমি আলোচনা করব এখন। দেখো, এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এই যে অক্সিলারি ভার্বকে কিন্তু আমরা হেল্পিং ভার্বও বলি, তাই তো? কেন বলি? কারণ এই অক্সিলারি ভার্ব কি করে? মেইন ভার্ব যেটা ছিল, কিছুক্ষণ আগে বলেছিলাম ভার্বের দুইটা ভাগ ছিল, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব। এই মেইন ভার্বকে হেল্প করে, এই মেইন ভার্বকে অক্সিলারি ভার্ব হেল্প করে বলেই এই অক্সিলারি ভার্বকে হেল্পিং ভার্বও বলা হয়। কেন বলা হয়? দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলি। আমি বললাম যে হি ইজ প্লেয়িং ভলিবল। ঠিক আছে, তো লক্ষ্য করো যে এই যে ইজটা কি? একটা অক্সিলারি ভার্ব। এবং প্লেয়িং, দেখছো প্লেয়িংটা কি? একটা ভার্ব কিন্তু। প্লে মানে খেলা, খেলা দিয়ে কোনো একটা ক্রিয়া বোঝাচ্ছে, তাই এটা কিন্তু একটা ভার্ব। এবং ভার্বের সাথে কি বসানো হয়েছে? আইএনজি বসানো হয়েছে, তাই তো? তো লক্ষ্য করো, এখানে আমি যদি
একবার হি, আমি যদি হি এর পর শুধু প্লেয়িং ফুটবল দিতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা হতো না। এই একটা আমি হেল্পিং ভার্ব বসালাম, যেটা দিয়ে কি করলাম, এই মেইন ভার্বটাকে কার্যকারী করলাম। বোঝা গেল? তাই এই যে অক্সিলারি ভার্বকে এর জন্য কি বলা হয়, হেল্পিং ভার্ব বলা হয়। ঠিক আছে? কিন্তু অক্সিলারি ভার্বের মধ্যে যে মোডাল ভার্ব যখন আমরা বসাবো তখন কিন্তু কি হবে, তখন কিন্তু কখনো যে বেস ফর্মটা কিন্তু চেঞ্জ হবে না। বেস ফর্ম কিন্তু বেস ফর্মই থাকবে। বেস ফর্ম মানে কি, মেইন ভার্বের যে বেস ফর্ম মানে যেটা একদম অরিজিনাল ওয়ার্ডটাই কিন্তু থাকবে। যেমন দেখো, আমি এক্ষুনি যে বললাম যে হি ইজ প্লেয়িং ক্রিকেট, তাই না? তো লক্ষ্য করো এখানে প্লেয়িংয়ের বেস ভার্ব কোনটা, যেটা বেস কিন্তু প্লে, তাই না? প্লের পর আমরা আইএনজি বসিয়েছি, তাই না? কারণটা ইজ বলেই পেরেছি। কিন্তু আমি যদি এখানে মোডাল অক্সিলারি বসাই, মোডাল মানে যদি আমি ক্যান বসাই, মাস্ট বসাই, মাইট বসাই, তখন কিন্তু আমরা একদম প্লেই বসাতে হবে, রাইট একদম রাইটই বসাতে হবে, গো একদম গোই বসাতে হবে। আমি কখনো কোনো সেন্টেন্সে আমি এই মোডালগুলো দেওয়ার পর মানে ক্যান, মাস্ট, মাইট, মে এগুলোর পর কখনো আমি এই যে বেস ফর্মটা যে থাকবে ভার্বের, সেটার সাথে কখনোই আমি আইএনজি, কখনো ইডি এগুলো আমি বসাতে পারবো না। বোঝা গেল? মানে এরকম আমি একটা তোমাকে বোঝাচ্ছি, ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হবে। যেমন আই ক্যান এরকম থাকলে কখনো প্লেয়িং হবেই না, প্লেয়িং কখনো হবে না। ঠিক আছে? ইউ মাস্ট আমি দিলাম, তারপর কখনো গোয়িং কখনোই হবে না, ওয়েন্ট কখনোই হবে না, প্লেট কখনোই হবে না। বোঝা গেল? মানে এই মোডাল অক্সিলারি থাকলে সবসময় এরপরে একদম ভার্বের বেসিক ফর্মটাই বসবে। বোঝা গেল? ব্যাস। দেখো, এখন আসি হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। মোডাল অক্সিলারি ভার্বের কিছু ক্যানের ব্যবহার আমরা দেখে নিই। ক্যান, দেখো, ছেলেটি কবিতা লিখতে পারে। ছেলেটি কবিতা লিখতে পারে মানে কি হবে, ছেলেটি বলেছে মানে নির্দিষ্ট করে বলেছে, তাই না? তাহলে কি হবে, দ্য বয় ক্যান কি হবে, রাইট এ লেটার। বোঝা গেল? তো লক্ষ্য করো, আমি ক্যান দিয়ে সামর্থ্য দিয়েছি, তাই কি হয়েছে, আমি দ্য বয় ক্যান রাইট এ লেটার, আমি এটা বলেছি ছেলেটি কবিতা লিখতে পারে। বোঝা গেল ক্যানের ব্যবহার? ঠিক আছে? তো লক্ষ্য করো, এটা কিন্তু একটা মোডাল অক্সিলারি ভার্ব, তাই না? এবং এটা কি হেল্পিং ভার্বও। কেন? কারণ এটা একটা মেইন ভার্ব, এই মেইন ভার্বকে হেল্প করেছে, তাই এটা একটা মডাল অক্সিলারি ভার্ব এবং এটা একটা হেল্পিং ভার্ব, যেটা আমি এক্ষুনি বললাম। বোঝা গেল? তারপর বাঘ দ্রুত দৌড়াতে পারে। কিন্তু বাঘ বলতে এখানে টাইগার শুধু লিখলে হবে না, এখানে বাঘ বলতে কি বলেছি, টোটাল বাঘ জাতিটাকে বলেছি, তাই তার আগে একটা দা বসাতে হবে। দ্য টাইগার ক্যান রান কি ফাস্ট। বোঝা গেল? দ্য টাইগার ক্যান দিয়ে সামর্থ্য বোঝাচ্ছি, কারণ বাঘটা দ্রুত দৌড়াতে পারে, ক্যান রান দৌড়াতে পারে ফাস্ট। বোঝা গেল? এখানে ক্যানটা একটা মডাল অক্সিলারি ভার্ব এবং রানটাও একটা ভার্ব, তবে সেটা মেইন ভার্ব, আর এটা একটা কি অক্সিলারি ভার্ব। বোঝা গেল? তারপর সে গাড়ি চালাতে পারে। তাহলে কি হবে, হি বা সি যেটাই দাও, হি ক্যান ড্রাইভ কার, তাই না? তাহলে সে গাড়ি চালাতে পারে। বা আমরা এটা বলতে পারি যে হি ক্যান ড্রাইভ, শুধু এটাও বলতে পারি, তবুও বোঝাচ্ছে যে সে গাড়ি চালাতে পারে। তারপর আমরা দেখব কুডের ব্যবহার। দেখো, কুড দিয়ে দুটা মিনিং হয়, একটা কুড দিয়ে সামর্থ্য বোঝায়, আবার একটা কুড দিয়ে অনুরোধও বোঝায়, তাই তো? তো সামর্থ্য কিন্তু ক্যান দিয়েও বোঝাচ্ছিল, তাই তো? আবার কুড দিয়েও বোঝাবে।
এবং কুড দিয়ে আরেকটা মিনিং বোঝাবে, সেটা হচ্ছে অনুরোধ। দেখো, ছেলেটি কবিতা লিখতে পারে, তাহলে আমি কি বলতে পারি? এর আগের সেন্টেন্সে বলেছিলাম হি ক্যান রাইট এ পোয়েম, তাই তো? তো এখানে আমরা সেম বলতে পারি হি কুড, হি কুড দিয়ে যা বললাম তাই, তাই তো? তবুও সেন্টেন্সটা কারেক্ট হবে। বাঘটি দ্রুত দৌড়াতে পারে, তো সেম আমি কি বলেছিলাম? দ্য টাইগার ক্যান, তাই তো? তো এখানে টাইগার ক্যানের জায়গায় কি করে দেবে? কুড করে দেবে, ঠিক আছে? তবুও কিন্তু সেন্টেন্সটা রাইট হবে, বুঝতে পারলে? তো আমি এটাই বলেছি, যখন আমি সামর্থ্য বোঝাবো তখন কিন্তু কি হবে? ক্যানের জায়গায় আমরা কুডও বসালে কি বোঝাই? কি বোঝাই? আমরা সামর্থ্য বোঝাতে পারি, তাই তো? আবার আবার এখানে আরেকটা বলে রাখি, এই ব্যাপারগুলো কিন্তু অল্প কনফিউজিং। কেন কনফিউজিং? কারণ একটা দিয়ে অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। আবার মনে রাখবে, ক্যানের পাস্ট কিন্তু কুডও হয়, ঠিক আছে? এর মানে যেমন এরকম যে ছেলেটা কবিতা লিখতে পারতো, তখনও কিন্তু আমরা কুড বলবো, তখন ক্যানেরটাই অতীত করে ভার্বের পাস্ট ফর্ম দিয়ে কুড বসাবো, ঠিক আছে? এটা মাথায় রাখবে। এখন আমরা দেখব যে এই কুড দিয়ে যখন আমি অনুরোধ করব তখন সেন্টেন্সটা কেমন হবে। দেখো, আমি বললাম কাউকে যে কুড ইউ লেন্ড মি এ পেন, মানে তুমি কি আমাকে একটা পেন ধার দেবে? এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা কিন্তু আমি দেখো কুড দিয়ে স্টার্ট করেছি, তাই তো? এই সেন্টেন্সটা মানে হচ্ছে লেন্ড মানে ধার দেওয়া, ঠিক আছে? তো এটা হচ্ছে কাউকে অনুরোধ করা। যখন কাউকে অনুরোধ করব তখন আমি এইভাবে করব, ঠিক আছে? তো এই অনুরোধ দিয়ে আবার অনুরোধ যে শুধু কুড দিয়েই করা যায় তা না, আবার অনেক মোডাল অক্সিলারি ভার্ব আছে যেগুলো দিয়েও অনুরোধ করা যায়। দেখো, আমি দেখাবো। শুড, এখন আসি শুড। শুড দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স বানাবো? দেখো, তোমরা প্রতিদিন সকালে তোমার প্রতিদিন সকালে বেরানো উচিত। দেখো, এটা যখন শুড কি হবে? কখনো প্রস্তাব দেওয়া, কাউকে প্রস্তাব দেওয়া। আমি এখানে কি আমি একটা প্রস্তাব দিলাম যে তোমার প্রতিদিন সকালে বেরানো উচিত। তাহলে কি হবে? এরকম হবে যে সেন্টেন্সটা, ইউ শুড ওয়াক এভরি ডে ইন দ্য মর্নিং। বোঝা গেল? তো এই যে সেন্টেন্সটা দেখো, ইউ শুড, শুড দিয়ে আমরা কি বললাম? প্রস্তাব বোঝালাম। তো এটা একটা মোডাল অক্সিলারি ভার্ভ, তাই তো? আর এটা কি? ওয়াক হাঁটা, এটা একটা শুধু মেইন ভার্ভ। বোঝা গেল? ইউটা কি? ইউ একটা প্রোনাউন। বোঝা গেল? এই যে এভরিডে, এভরিডেটা কি? এভরিডেটা এইখানে এই সেন্টেন্সে এটা কি? একটা অ্যাডভার্ব। আমি যখন অ্যাডভার্ব পড়াবো তখন তুমি বুঝতে পারবে। দেখো, তোমার জোরে দৌড়ানো উচিত, তাহলে কি হবে? ইউ শুড, কারণ প্রস্তাব দিয়েছে, তাই তো? ইউ শুড রান ফাস্ট। তো এটা একটা সেন্টেন্স, ইউ শুড রান ফাস্ট। এখানে শুডটা কি? একটা মোডাল অক্সিলারি ভার্ব, রান হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে? দেখো, এক্ষুনি বললাম যে অনুরোধ কি দিয়ে হয়? কুড দিয়ে অনুরোধ করা যায়, তাই তো? আবার উড দিয়েও কোনো অনুরোধ হয়। দেখো, আমাকে অঙ্কটা করতে অল্প সাহায্য করবে, এই সেন্টেন্সটা দিলাম। তো আমি সেন্টেন্সটা এরকম আমি বানাবো যে উড ইউ হেল্প মি টু ডু দ্য সাম, ঠিক আছে? মানে তুমি কি আমাকে অল্প অঙ্কটা করতে হেল্প করবে? বোঝা গেল? তো উড দিয়ে আমি কি করলাম? আমি দেখো অনুরোধ করলাম। বোঝা গেল? দেখো, এখন আসি উডের ব্যবহার। উডের ব্যবহার কি কি রয়েছে? দেখো, উড দিয়ে আমি কি বললাম? অনুরোধ বোঝাই, তাই তো? অনুরোধ বোঝালাম। দেখো, উড দিয়ে কিন্তু শুধু অনুরোধ না, উড দিয়ে আরও অনেক ধরনের সেন্টেন্স তৈরি করা যায়। দেখো, আমি বলেছি প্রথম সেন্টেন্সটা, দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন,
এটা পরীক্ষায় অনেকবার এসেছে। ইফ আই হ্যাড এ কার, যদি আমার কাছে একটা কার থাকতো, আই উড ড্রাইভ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি পুরো পৃথিবী ঘুরে ঘুরে বেড়াতাম বা গাড়ি চালিয়ে বেড়াতাম। তো লক্ষ্য করছো এই সেন্টেন্সটায় যে যদি আমার কাছে একটা কার থাকতো, মানে কারটা নেই, যদি থাকতো আর কি, সে ইমাজিনেশন বা উইশ করেছে, ইচ্ছা প্রকাশ করেছে, তাহলে আই উড, তখন কিন্তু উড হবে, এখানে কিন্তু কখনো আই উইল হবে না যে তাহলে আমি পুরো পৃথিবী ঘুরে বেড়াতাম, তাহলে এটা কিন্তু উইল হতো না। তখন কি হবে, আই উড হবে যখন কোনো ইচ্ছে প্রকাশের কোনো সেন্টেন্স থাকবে। তারপর দেখো, আই উড হেল্প ইউ উইথ স্প্যানিশ, যে তোমাকে আমি হেল্প করব, আই উড, আমি তোমাকে হেল্প করব স্প্যানিশ বলতে। ঠিক আছে। তারপর দেখো, দে উড গো টু মুভিজ ইফ ইউ আর ইন্টারেস্টেড। ঠিক আছে, লক্ষ্য করছো এটা কিন্তু অনুরোধ না, এটা কিন্তু নর্মাল। ঠিক আছে, যে উইলের পরিবর্তে বসেছে উড। ঠিক আছে, উড ইউ হ্যান্ড মি দ্য পেন্সিল, এই যে এটা হচ্ছে অনুরোধের, যেটা আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম। উড ইউ হেল্প মি, এটা এই দুটা হচ্ছে অনুরোধের, আর এই দুটা হচ্ছে উইলের পরিবর্তে বসেছে উড। ঠিক আছে, আর এটা হচ্ছে ইমাজিনেশনের। বোঝা গেল, এই যে এগুলো হচ্ছে উডের ব্যবহার। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা সবাই প্লিজ ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। এবং তোমরা যত লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ততই আমি আরও তোমাদের জন্য আরও এরকম আরও ইম্পর্টেন্ট কিছু ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের সামনের পরীক্ষায়, ডাব্লিউবিপি বা যে কোনো পরীক্ষা যেখানে ইংলিশটা রয়েছে, তাতে তোমাদের খুব হেল্প হবে। তো আমি তোমাদের জন্য এতটা চেষ্টা করছি, কষ্ট করছি, তো তোমরাও অল্প তোমাদের বন্ধুদের সাথে অল্প শেয়ার করে দাও। তারপর দেখো, মোডাল অক্সিলারি ভার্বের মধ্যে আরও রয়েছে মে এবং মাইট। ঠিক আছে, তো দেখো মে এবং মাইটের ব্যবহার দেখো। মে দিয়ে আমরা সাধারণত একটা ওয়ার্ড আমরা সব অনেকেই শুনেছি যে ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে। যখন কোনো কিছু কি হবে, কোনো একটা সম্ভাবনা, যখন সম্ভাবনার ব্যাপার থাকবে, পসিবিলিটি যখন থাকবে, তখন আমরা কি বলবো, আমরা মাইট বা মে বসাবো। ঠিক আছে, যেমন দেখো এখানে একটা সেন্টেন্স দিয়েছে, ইট মে রেইন আর ইট মাইট রেইন, এই দুটোর মধ্যে কিন্তু হালকা তফাৎ রয়েছে। ইট মে রেইন মানে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি, 70% চান্স রয়েছে। আর ইট মাইট রেইন বললে কি বোঝায়, চান্স রয়েছে তবে কম রয়েছে, 40% চান্স রয়েছে। যখন এরকম হবে তখন আমরা কিন্তু এইভাবে সেন্টেন্সটা বলবো। ঠিক আছে, এবং দেখো ইট মাইট রেইন লেটার, সো টেক অ্যান আমব্রেলা। তো দেখো ইট মাইট রেইন লেটার মানে পরে বৃষ্টি হতে পারে, তুমি এক কাজ করো, ছাতাটা নিয়ে যাও। মানে বুঝতে পারছো সেন্টেন্সটা এখানে কিন্তু মাইট বসিয়েছে কেন, কারণ পসিবিলিটি আছে কিন্তু কম আছে, তাই মাইট বসিয়েছে। বাট যখন পসিবিলিটি, সম্ভাবনা বেশি থাকবে, তখন কিন্তু মে বসবে। ঠিক আছে, যখন কোনো সম্ভাবনাময় থাকবে তখন মে বসবে। ওকে, তারপর দেখো মে দিয়ে আবার কি বোঝায়, পারমিশন বোঝায়। কোনো পারমিশন থাকলে তখন সেটাও বোঝায়। যেমন দেখো, ইউ মে হ্যাভ অ্যানাদার কুকিজ ইফ ইউ লাইক, যে তুমি তাহলে একটা কাজ করো, তুমি আরেকটা কুকি নিতে পারো, কুকি মানে একটা খাওয়ার জিনিস নিতে পারো তুমি যদি চাও। তো ইউ মে দিল কি, মানে ইউ মে একটা পারমিশন দিল যে হ্যাঁ তুমি নিতে পারো। ইউ মে গো, আমি বললাম ইউ মে গো মানে তুমি যেতে পারো। ঠিক আছে, ইউ মে কাম মানে তুমি আসতে পারো। বুঝতে পারলো, এই যে সেন্টেন্সগুলো এগুলো হচ্ছে এইভাবে বোঝায়। যাই দেখো আস পারমিশন, এই পারমিশনও কিন্তু তাই। দেখো মে আই বড়ো ইওর পেন প্লিজ, আমি কি তোমার পেনটা নিতে পারি। তাহলে এই দেখো এটা কিন্তু রিকোয়েস্ট করে নেই, এটা পারমিশন চেয়েছে, আমি কি মানে পেনটা আমি নিব, আমি কি নিতে পারি, তখন কিন্তু আবার মে দিয়ে আমরা সেন্টেন্সটা বলি। ঠিক আছে, আবার মে দিয়ে আমরা কি করি, কোনো উইশ করলেও করি, যে মে গড ব্লেস ইউ বলি, মে গড ব্লেস ইউ। তো মে দিয়ে আমরা কি করি, আমরা উইশও বোঝাই। তো মে দ্য নিউ ইয়ার ব্রিং ইউ হ্যাপিনেস, যাতে মানে মে দিয়ে কী বোঝালো, যে আমি উইশ করছি, আমি আশা করছি যাতে তোমাকে
কি নতুন বছর তোমাকে অনেকটা খুশি দেয়। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে কী বোঝায়, মে দিয়ে সেন্টেন্স বোঝায়। তো দেখো, তাহলে এই যে দুটো সেন্টেন্স আছে, তাহলে তোমরা সেটা করো, মে দিয়ে তোমরা এটা করো করো কমেন্ট সেকশনে এটা এটা আমাদেরকে লিখে দাও। ঠিক আছে, আমি কি ভিতরে আসতে পারি, তাহলে এটার সেন্টেন্সটা কী হবে, আমি কি এটা নিতে পারি, এটার সেন্টেন্সটা কী হবে। তো তোমরা এটা লিখে কমেন্ট সেকশনে আমাকে জানাও। ওকে, তারপর তারপর দেখো মাস্ট, মাস্ট দিয়ে কী বোঝায়। মাস্ট, দেখো মাস্ট দিয়ে যখন কোনো কিছু মানে তোমাকে এটা করতেই হবে, অব্লিগেশন, ডিউটি, তোমার এটা কর্তব্য, তখন কিন্তু মাস্টটা আমরা বলি। দেখো আমি বললাম ইউ মাস্ট ইট অল ইউর ভেজিটেবলস, আমি কাউকে বললাম, মানে তোমার কিন্তু একদম যত পাতে যত খাবার যত ভেজিটেবল রয়েছে তোমার কিন্তু সব কিন্তু খেতে হবে, ইউ মাস্ট ইট। ঠিক আছে, ইউ মাস্ট টেক মেডিসিন, তোমাকে ওষুধ নিতে হবে। মানে কোনো কিছু অব্লিগেশন বললো, মানে কোনো কিছু অবশ্যই করতে হবে, কর্তব্য, তখন আমরা কি বলি, মাস্ট। আমি কাউকে বললাম যে ইউ মাস্ট ওয়্যার এ সিট বেল্ট হোয়েন ইউ ড্রাইভ। ঠিক আছে, ইউ মাস্ট ওয়্যার এ হেলমেট হোয়েন ইউ ড্রাইভ। তো তোমাকে কী করতে হবে, অবশ্যই সিট বেল্ট পরতে হবে এবং হেলমেট পরতে হবে যখন তুমি ড্রাইভ করবে। ঠিক আছে, তারপর দেখো যখন কোনো অবশ্যই, যখন শিওর তুমি থাকবে, যখন কোনো কিছু থাকবে, তখন কিন্তু আমরা মাস্ট ইউজ করব। যেমন আমি বললাম, দেখো আই হার্ড নয়েজ আপস্টেয়ার, যে আমি সিঁড়িতে ওঠার শব্দ শুনেছি। ম্যারি মাস্ট বি হোম, এখানে ম্যারি বলতে একটা মেয়ের নাম বুঝিয়েছে, যে মেরি মাস্ট বি হোম, হয়তো মেরি অবশ্যই ঘরে আছে, না হলে আমি তো এই আপস্টেয়ার মানে সিঁড়িতে ওঠার তো শব্দটা আমি শুনতাম না না। এই সেন্টেন্সটা দেখো, অবশ্যই যখন কোনো বোঝাবে তখন কি হবে মাস্ট বোঝাবো, তাই তো। এই যে মাস্টার হচ্ছে এগুলো ব্যবহার। দেখো এখানে কয়েকটা জিনিস আমি বলেছি, ছোট্ট ছোট্ট ব্যাপার, যে মাস্টের পরে কখনো এস হবে না, সেটা আমরা জানি, তাই তো। হি মাস্ট স্টপ হবে, কখনো হি মাস্ট হবে না। ঠিক আছে, আবার দেখো ইউ মাস্ট, যখন মাস্ট হবে মাস্টের পরে কখনো টু বসবে না। ঠিক আছে, মাস্টের পরে কখনো আবার এক্সট্রা কোনো প্রিপোজিশন বসবে না। ঠিক আছে, আর যখন আমরা বলেছিলাম যখন কোনো মডাল অক্সিলারি বলবো, তারপরে কখনো ভার্বের সবসময় বেসিক ফর্মটাই বসবে। ঠিক আছে, একদম মূল যে ভাবটা সেটাই বসবে, তার সাথে কোনো এস, কোনো ইডি, কোনো আইএনজি, কোনো কিছু বসবে না। তাই দেখো এই যে এটা হচ্ছে 3 নম্বরটা উদাহরণ, বুঝতে পারলে, এগুলোই বলেছি। আচ্ছা, তোমাকে অবশ্যই তোমার কর্তব্য করতে হবে, এই সেন্টেন্সটা কাজ করো, তোমরা কমেন্ট সেকশনে বলো এটার অ্যান্সার ইংলিশটা কী হবে, আমি রাইট অ্যান্সারটা দিয়ে দেবো কমেন্টে। দেখো এই ভার্ব থেকে কিন্তু অনেক স্পটিং এরর আসে। ঠিক আছে, অনেক স্পটিং এরর আসে, তো অনেক তৈরি হয়। আমি আজকে যে ক্লাসটা করালাম, ক্লাসটা অনেকটা লেন্দি হলো, কারণ ভাব ব্যাপারটা একটু লেন্দি। ঠিক আছে, তো তোমরা আশা করি মন দিয়ে ক্লাসটা করেছো, এবং যদি তোমরা বুঝতে না পারো কোনো কিছু, তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলো, বা পুনরায় ভিডিওটা আরেকবার দেখো। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো এই স্পটিং এররগুলো কিন্তু আমি এর পরে একটা ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে, ভার্বের যত স্পটিং এরর আছে। ওকে, তো তোমরা অবশ্যই চ্যানেলটা কি করবে, লাইক অবশ্যই ভিডিওটা করবে, এবং বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করবে। ঠিক আছে, তোমরা অনেকেই শেয়ার করছো না ভিডিওগুলো আমি এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছাচ্ছেই না। ঠিক আছে, তো তোমরা সেটা ভিডিওটা শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করোনি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও, এবং সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশন বেলটাকেও অন করে রেখো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আমি এর পরে ক্লাসে আমি ইম্পর্টেন্ট আমি ইয়ে নিয়ে হাজির হব। ঠিক আছে, ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে হাজির হব। ওকে।